বিরোধী দলীয় নেতা তালি দিতে চেয়েছিলেন, অবশ্য পরে দেন। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি, এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার, তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন। তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়াছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলীয় নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মানে স্পিকার, আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না, কিছুক্ষণ ওই দিকে গোল দিলে তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। তার এই দূরদৃষ্টি আমাদের জাতিকে রেমিটেন্সে সমৃদ্ধ করেছে। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যেন বীরের মর্যাদা পায়। অবশ্যই আমরা এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারি। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করতে যেয়ে বিদেশে জানে যেখানে রাজতন্ত্র আছে সেই জায়গাতে আন্দোলন করা মানা, তারপর তারা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবজ্জীবন জেলের মতো নির্দেশ পেয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের অনেককে ফেরত আনতে পেরেছেন। আরো কিছু বাকি ছিল, পরে আমরা চেষ্টা করে বাকিদের এনেছি। এখনো কেউ যদি বাকি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দেশপ্রেম যারা দেশে আছে তাদের চেয়ে বেশি জাগরুক থাকে। মাননীয় স্পিকার, এই শ্রম শক্তি রপ্তানির মধ্য দিয়ে যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একইভাবে গার্মেন্টসও তিনি বাংলাদেশে শুরু করেছিলেন। বাংলাদেশে আজকে এই দুইটা খুঁটির উপরে বলতে গেলে অনেকটা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমি আবারও ধন্যবাদ জানাই বিরোধী দলীয় আরো অনেক মাননীয় সদস্য প্রায় সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এসব অবদানকে অকুণ্ঠ চিত্তে স্বীকৃতি দেন। আমরা শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশন দেওয়ার জন্য, নিরসনের জন্য যে প্রস্তাব মাননীয় স্পিকার আপনি একটু আগে যেটা বললেন, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন, সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়। আর তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এটা যদি আপনারা, আমার মনে হয় এটাও আপনারা অ্যাড্রেস করতে চেয়েছেন, এটাও আমরা করতে পারি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য। আমরা আসলে
today I am here to praise the opposition, not to bury them like before. আমাদের মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট ভিজিট নির্ধারিত হয়েছে। তার মানে এই না যে মানে মালয়েশিয়া ফার্স্ট, এটার গুরুত্ব তিনি দিয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য আমাদের 2 জন মন্ত্রী এবং উপদেষ্টাকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে শ্রমবাজার উন্মুক্ত করা যায়, আরো বেশি শ্রমশক্তি বাংলাদেশ থেকে প্রেরণ করা যায়। তিনি এই বিষয়টায় খুবই মনোযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অবশেষে তাদের আমন্ত্রণে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তিনি প্রথম মালয়েশিয়া যাচ্ছেন। উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে এটা প্রধানতম। ফ্যাসিবাদী সরকারের সময় মাননীয় স্পিকার অনেকে এটাকে বহুল আলোচিতভাবে আদম ব্যবসা হিসেবে পরিচিত করে, শব্দ দুটো সম্মানিত নয়, সেজন্য আমি এখানে ব্যবহার করতে চাই না, কলঙ্কিত করেছে। অনেক ক্ষেত্রে মানব পাচারও করেছে, অনেক ক্ষেত্রে অর্থ পাচার করেছে। যারা জড়িত এই সমস্ত কর্মকাণ্ডে তাদের 100 জনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এগুলো গৃহীত ব্যবস্থা। আর বিরোধী দলের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে যে প্রসঙ্গগুলো উঠে এসছে এবং যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে দিয়েছেন, তার মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবের প্রেক্ষিতে দুইটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 জন মাননীয় প্রতিমন্ত্রী এর লিখিত জবাব দিয়েছেন। বিষয়টার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কিঞ্চিত বিষয় জড়িত আছে। তা আমাকেও একটা কাগজ মন্ত্রণালয় থেকে রেডি করে দেয়া হয়েছে। তার মধ্যে কয়েকটা বিষয় মাননীয় বিরোধী দলীয় নেতা যেটা জানতে চেয়েছেন তার একটা জবাব আছে। তা আমি 1-2টা প্যারাগ্রাফ বোধহয় পড়লে ভালো হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, আধুনিক, সহজলভ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে পর্যায়ক্রমে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর পরিবর্তে আধুনিক পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত 73টি বাংলাদেশ মিশনের মধ্যে 71টি মিশনে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। বিগত 6 মাসে উক্ত মিশন সমূহে ইস্যুকৃত পাসপোর্টের মধ্যে প্রায় 86% পাসপোর্ট এবং 14% এমআরপি পাসপোর্ট, যা প্রমাণ করে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ নির্বিঘ্নে পাসপোর্ট সেবা গ্রহণ করছেন। যেসব নাগরিকের এমআরপি পাসপোর্টের মেয়াদ বিদ্যমান রয়েছে তারা মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারছেন। অন্যদিকে নতুন আবেদন ও পুনঃ ইস্যুর ক্ষেত্রে পর্যায়ক্রমে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র এনআইডির পাশাপাশি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্টের আবেদন করতে পারছেন। ফলে তথ্য সংশোধনের প্রয়োজন হলে বিআরসি মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের মাধ্যমে পুনঃ ইস্যুর আবেদন দাখিলের সুযোগ রয়েছে, যা বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। এই বিষয়টা মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। এই জবাবটা এখানে আছে। আমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা আমরা আমলে নিচ্ছি। পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট ইস্যু করা, অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য বিআরসির ভিত্তিতে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন গ্রহণের সুযোগ সৃষ্টি। কয়েকদিন আগে মন্ত্রণালয়ে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছিলাম। এই বিষয়ে মাননীয় স্পিকার এই নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায়। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের
আওতাধীন দূরবর্তী ও দুর্গম এলাকায় মোবাইল এনরোলমেন্ট কিট বাড়ি বাড়ি গিয়ে যাতে এনরোলমেন্ট করতে পারে। মোবাইল এনরোলমেন্ট কিট ব্যবহার করে ই পাসপোর্ট আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হচ্ছে। ই পাসপোর্ট ব্যবস্থা চালুর ফলে পাসপোর্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীর 10 আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যান এবং সরাসরি উপস্থিতিতে ছবি গ্রহণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে জালিয়াতি, প্রতারণা এবং অন্যের পরিচয়ে পাসপোর্ট গ্রহণের সুবিধা কার্যত বিলুপ্ত হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিকট দ্রুততম সময়ে প্রস্তুতকৃত পাসপোর্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট বাংলাদেশ মিশন সমূহেও পর্যায়ক্রমে ই পাসপোর্ট কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তবে স্বীকার্য যে কিছু ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে কিছু প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে, যেমন মাল্টিপল অ্যাক্টিভ, বায়োমেট্রিক মিসম্যাচ, বিভিন্ন তথ্য সংশোধন, হারানো পাসপোর্ট, পূর্ববর্তী পাসপোর্ট যাচাই অথবা বিশেষ অনুমোদন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যথাসময়ে সিস্টেমে আপলোড না করা, সমস্যার প্রকৃতি যথাযথভাবে অনুধাবন করতে না পারা অথবা পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তরের সাথে সময় মতো সমন্বয় না হওয়ার কারণে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আবেদনকারীদের যথাযথ দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রেও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া বা সমস্যা সমাধানের বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেক প্রবাসী নাগরিককে একাধিকবার দূতাবাস বা পাসপোর্ট সেন্টারে যেতে হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে। কিছু দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে এই পাসপোর্ট কার্যক্রম পরিচালনার ফলে অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। উদাহরণস্বরূপ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবেদনকারীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে এক স্থানে এবং পাসপোর্ট গ্রহণ করতে অন্য স্থানে যেতে হয়। পরবর্তীতে পাসপোর্ট অ্যাক্টিভেশনের সময় পুনরায় আউটসোর্সিং প্রতিষ্ঠানে যেতে হয়। ফলে আবেদনকারীরা বাড়তি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, যার সমাধান হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং উন্নততর পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা কয়েকটা স্পেসিফিক প্রস্তাব দিয়েছেন। যারা বিদেশে মৃত্যুবরণ করে প্রবাসীদের মধ্যে, তাদের লাশ যেন একদিনও সেখানে বেশি অবস্থান না করে। বাংলাদেশের দূতাবাস সমূহ যাতে তড়িৎ গতিতে সেই ব্যবস্থাটা গ্রহণ করে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা একদম স্ট্যান্ডিং অর্ডার দেয়া আছে এবং আমাদের নজরে যখন আসে, পত্রিকান্তর অথবা অন্য কোনোভাবে আসে, আমরা সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা অ্যাড্রেস করি। কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেরকম একটি লাশ গ্রহণ করতে এখানে এয়ারপোর্টে এসেছেন। এটা জাতীয়ভাবে সংবাদে দেখা গেছে। যে কোনো বিদেশি এই যে লিবিয়া এবং লিবিয়া হয়ে ইটালি যাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা গেছে, আমাদের কিছু কিছু দালালের খপ্পরে পড়ে কিছু কিছু ভাইয়েরা এই ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে তারা খুব একটা বলতে গেলে যে অমানসিক বা মানবেতর ভাবে তারা বুটের মধ্যে থেকে খুব তারা মৃত্যুর শিকার হয়, মৃত্যুবরণ করেন, যেটা বর্ণনা করার মতো না ভাষায়। সেগুলো হয়েছে এবং এর সাথে একটা চক্র জড়িত। আমার এলাকাতেও এরকম দুই একটা ঘটনা উন্মোচিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়। এখনো একজন আসতে পারেনি। মাননীয় স্পিকার, এগুলো বন্ধ করার জন্য এখানে আমাদের সমন্বিতভাবে চেষ্টা করতে হবে।
বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই কারণে। প্রবাসে যারা দক্ষ জনশক্তি রপ্তানির কথা বলছেন, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই, যেহেতু এটা আমাদের নির্বাচনী ইশতেহার এবং 31 দফাতে আমরা এটা অ্যাড্রেস করেছি, প্রথম দিন থেকে চেষ্টা করছি যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব, এবং সেটা আমরা গ্রহণ করেছি, ইতিমধ্যে ইনিশিয়েট করেছি, যে শিক্ষা ব্যবস্থা বেকারের জন্ম দেবে না। আমরা বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিক্ষা করার জন্য, গ্রহণ করার জন্য কম্পালসারি করছি মাধ্যমিক পর্যায় পর্যন্ত। তারপরে কারিগরি শিক্ষা গ্রহণের জন্য আমরা ইন্টারমিডিয়েটের পর থেকে আমরা এটাও সুযোগ বেশি করে সৃষ্টি করব, যাতে সবাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তাগিদ অনুভব না করে। এখন আমাদের দেশে একটা প্রবণতা আছে, মাননীয় স্পিকার, সবাই ডিগ্রি পাস হবে, মাস্টার ডিগ্রি পাস হবে, তারপরে হয়তো বেকার হয়ে যায়। কিন্তু বিদেশে এরকম নয়, অনেক দেশে এরকম নয়। দেখা যায় ইন্টারমিডিয়েটের পরে যারা শুধু টিচিং প্রফেশনে যাবে, রিসার্চ করবে, উচ্চশিক্ষা শুধু মাস্টার্স এবং এমফিল এবং পিএইচডি ডিগ্রি তারাই নেয়। তা আমরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যতই বাড়াই না কেন, সব ইন্টারমিডিয়েট পাস যারা করে তাদেরকে যদি শুধু বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করি গ্রাজুয়েশনের জন্য এবং বেকার হওয়ার জন্য, সেটা আমাদের জন্য ভালো হবে না। সেজন্য আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। সেজন্য আমরা তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়ায় অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আরেকটি ভোকেশনাল ট্রেড, যেটা সে পছন্দ করবে সেরকম ট্রেড চয়েস করে সেই শিক্ষার্থীকে ভোকেশনাল ট্রেনিং প্রথম থেকে আমরা দেয়া শুরু করব, একটা পর্যায় পর্যন্ত, মাধ্যমিক শিক্ষার একটা পর্যায় থেকে। এভাবে আমরা দক্ষ জনশক্তি সৃজন করে সারা বাংলাদেশের, এখন 18 কোটি বলি বা 20 কোটি মানুষ বলি, যেহেতু সেন্সাসটা পরে আর হয় নাই, সকল মানুষের দুই হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন। বিরোধী দল নেতা তালি দিতে চেয়েছিলেন, সে পরে দেন। আমি বেশিক্ষণ সময় নেব না, যেহেতু এখন রাত্রে 9টা বাজে। আপনি যদিও স্বাধীনতা দিয়েছেন যে টেক ইউর টাইম, কিন্তু আমি কারো বিরতির উদ্রেক হতে চাই না। অলরেডি 9টা বেজে গেছে।